আমার শাশুড়ি বলল, আমরা তোমার কাছে আসতে চাইনি, রাশেদ আমাদের জোর করে পাঠিয়ে দিয়েছে, মন চাইলে সই করে দিও, আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। এই বলেই তারা চলে গেল। ঘরটা তখন নিস্তব্ধ। মা আস্তে আস্তে আমার কাছে আসলো। আমি কাগজটা জোরে জড়িয়ে ধরলাম, চোখের পানি ফেলে দিয়ে মাকে বললাম, মা আমি এতটাই খারাপ? তখন আমার মা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, না মা, খারাপ মানুষেরা কখনোই নিজের ভুল বুঝতে পারে। সেদিন রাত্রে আমি সারা রাত ঘুমাতে পারিনি। সবাই ঘুমিয়ে যাওয়ার পর বারবারই আমি বারান্দায় বসে কাগজটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম আমি এতটাই খারাপ, আমার স্বামীর জীবনে আমার কোনো অস্তিত্ব নেই। একটা সময় পর ভাবলাম সই করে দিলেই মনে হয় সব ঝামেলা মিটে যাবে। তারপর আমার পেটের বাচ্চাটা লড়ে চড়ে উঠলো। আমি কিছুক্ষণ পেটে হাত দিয়ে চুপ করে রইলাম। তারপর ভাবলাম আমাকে হাল ছেড়ে দিলে হবে না, আমাকে লড়তে হবে। জানি না আমি সামনে কি আছে, তবে আমাকে শক্ত হতে হবে। কিন্তু আমি তখনও জানতাম না কয়েক মাস পর, মানে আমার বাচ্চা হওয়ার পর, এমন একটা সত্য আমার সামনে আসবে, সেই ভুলের কারণে রাশেদ নিজে এসে আমার সামনে কান্না করবে। হয়তো তখন আর ফিরে আসার কোনো পথ থাকবে না। ওইটা একটা সাদা কাগজ ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল বিশাল বড় একটা পাহাড়। বারবারই আমি তাকিয়ে আছি। মা বলেছিল, তুই হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিবি না, একটু সময় নে, একটু ভেবে চিন্তেই করতে হবে। আমি তখন আমার মাকে বললাম, সময় নিলে কি সবকিছু বদলানো যায়? এটা কি আর বদলাবে? আবারও সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি বারান্দায় গিয়ে আস্তে আস্তে করে বসলাম। হালকা হালকা বাতাস আসতেছে, দূরে একটা চাঁদ দেখা যাচ্ছে, কুকুরেরও আওয়াজ। পেটে হাত দেওয়ার সাথে সাথে আমার বাচ্চাটা লড়ে চড়ে উঠল। তখন আমি 7 মাসের গর্ভবতী। ডাক্তার বলেছিল এই অবস্থায় কোনো টেনশন না করতে, সবসময় হাসি খুশিতে থাকবেন, নিজের যত্ন নেবে। কিন্তু আমার এমন একটা অবস্থা, হাসি খুশিতে দূরের কথা, আমি নিজের কথাই ভুলে গিয়েছি। পেটের উপরে হাত রেখে আমার বাচ্চাটাকে বললাম, বাবা, তোর বাবা আমাদেরকে চায় না রে, কিন্তু আমার শরীরে যতদিন এক বিন্দু রক্ত আছে আমি তোকে কখনোই ছাড়বো না রে। আমার নিজের কথা শুনে নিজের চোখের পানি গড়িয়ে পড়ছিল। পরের দিন সকালবেলা মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার চেক আপ করে বললেন, মা তো অনেক দুর্বল হয়ে গিয়েছে, বেশি বেশি খেতে হবে। তখন মা বলল, ডাক্তার সাহেব, আমার মেয়ে তো কিছুই খেতে চায় না, সব সময় মন খারাপ করে থাকে। তখন ডাক্তার বললেন, এই সময় আপনাকে মন খারাপ করে থাকলে চলবে না, আপনার বাচ্চার কথাটা অন্তত ভাবতে হবে, আপনাকে সব সময় ভালো থাকতে হবে। আমি শুধু মাথা নাড়িয়ে ডাক্তারকে সাই জানালাম, কিন্তু আমি জানি হাসি খুশি থাকা আমার পক্ষে এখন মোটেও সম্ভব না। শক্ত হওয়া যতটা মুখে বলি, ভিতর থেকে শক্ত হওয়া এতটাও সহজ না। ধীরে ধীরে দিনগুলো কেটে যাচ্ছিল। আমার গর্ভবতী অবস্থায় রাশেদ একটা বারও ফোন করে জিজ্ঞাসা করেনি আমি আদৌ বেঁচে আছি না মরে গেছি, আমার পেটে সন্তানের কি খবর। মাঝে মাঝে আমার মনে হতো, মনে হয় আমি একজন ভুল মানুষকে ভালোবেসেছিলাম, যার আমার সন্তানের কোনো অস্তিত্ব নেই তার জীবন। একটা বার ফোন করে জিজ্ঞাসাও করে আমার অনাগত সন্তান কেমন আছে। একদিন দুপুরে মা রান্না করছিল, হঠাৎ করে আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়। আমি ভাবছিলাম প্রথম এমনিতে ব্যথা করতে, কিন্তু 1 মিনিটের মধ্যে ব্যথাটা এতটাই তীব্র হয় আমি সহ্য করতে পারতেছিলাম। মাকে চিৎকার করে বললাম, মা আসার সাথে সাথে বলে, কি হয়েছে মা? তখন আমি বলি, আমার প্রচন্ড ব্যথা হচ্ছে, আমি সহ্য করতে পারতেছি। বাবা একটা সিএনজি ডেকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। সেদিন সবকিছুই তাড়াতাড়ি হচ্ছিল। হসপিটালে যাওয়ার সাথে সাথে তারা আমাকে ভিতরে নিয়ে যায়। এত তাড়াতাড়ি হচ্ছিল যে মনে হয় আমার চোখের পলকে যেন সবকিছু ঘটে যাচ্ছে। আমি শুধু অপারেশন থিয়েটারে শুয়ে একটা কথাই বলতেছিলাম, আল্লাহ তুমি আমার সন্তানটাকে বাঁচিয়ে রাখো। সেদিন আমি একটা ছেলে সন্তান জন্ম দেই। আল্লাহ আমার কোল আলো করে একটা ছেলে সন্তান পাঠিয়ে দেয়। নার্স যখন প্রথম আমার ছেলেকে দেখালো, কি সুন্দর ছোট্ট একটা মুখ, ঘুমিয়ে আছে। ছেলেকে জড়িয়ে ধরে বললাম, বাবা তুই আমার সবকিছু রে, বেঁচে থাকা। আমার মা বাবা খুশিতে আত্মহারা, কিন্তু এই সুখ আমার বেশি দিন কপালে জোটেনি। আমি যে হসপিটালে ভর্তি ছিলাম, ওই হসপিটালে আমার শ্বশুর বাড়ির গ্রামের একজন খালা ওখানে। আমাকে দেখো অবাক, বলে তুমি এখানে? তখন আমি বললাম, জি খালা, আমার ছেলে হয়েছে। তখন খালা বলল, তুমি কি কিছু জানো না? ওনার কথা শুনে আমার বুকের ভিতরটা ধক করে উঠলো। আমি তখন বলি, কি জানবো খালা? তখন উনি একটু চুপ করে থেকে দ্বিধা নিয়ে বললেন, রাশেদ তো আর একটা বিয়ে করেছে। তখন আমার মনে হচ্ছিল আমার বুকের ভিতরে কেউ ছুরি বসিয়ে দিয়েছে। কি? আমার মুখ দিয়ে তখন একটা শব্দই বের হয়েছিল, জি। তারপর খালা আস্তে আস্তে ধীরে বলতে লাগলে, কয়েক সপ্তাহ আগে রাশেদ একটা ধনী পরিবারের মেয়েকে বিয়ে করেছে। খালার কথা শুনে তখন আমার আশেপাশে সবকিছু ঘুরতে শুরু করলো, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমার ছেলেটার দিকে তাকালাম, আমার ছোট্ট বাচ্চাটা আমার আঙ্গুলটা ধরে আছে। মনে হয় গোটা পৃথিবীটা আমার এক জায়গায় থেমে গিয়েছে। যখন আমি তার সন্তান জন্ম দিতে হসপিটালের লড়াই করছি, সে তখন দ্বিতীয় বিয়ে করেছে। সেদিন রাত্রেও আমি ওই খালার কথা শুনে হসপিটালে সারা রাত কান্না করেছি। বারবার মা বুঝাচ্ছিল, এই অবস্থায় কান্না করা যাবে না, তোর তুই অসুস্থ। কিন্তু মন আমার কিছুতেই মানতে চাচ্ছিল না। কিভাবে পারলো রাশেদ আমি ওর সন্তান জন্ম দিচ্ছি আর ও দ্বিতীয় বিয়ে করে দিব্যি সুখে থাকতে? আমার ছেলেটার দিকে আমি বারবার তাকাচ্ছিলাম আর ওর মুখে পাপ্পা দিচ্ছিলাম, বাবা তুই আমার আর আমি তোমার, তুমি ছাড়া আমার কেউ না, আমি তোমাকে একা হাতে মানুষ করবো বাবা। কিন্তু আমি তখনও জানতাম না আমার এই ছোট্ট ছেলেটা সবকিছু সত্য বের করে ফেলবে। রাশেদ একদিন এসে আমার আর আমার ছেলের কাছে কান্না করে দিয়ে বলবে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। হয়তোবা সেদিন আমার উত্তরটা এমন হবে, 50 টাকা নেওয়ার কারণে যে আমাকে চোর অপবাদ
সংবাদ দিয়েছে, আমাকে ডিভোর্স লেটার দিয়েছে, তাকে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না। এমন মানুষকে আমার আর আমার ছেলের জীবনে কোনোই দরকার নেই। আমার ছেলেকে কোলে নিয়ে হসপিটালে জানালার কাছে বসেছিল। আমার ছোট্ট বাচ্চাটা তখন আমার কোলে সুন্দর একটা ফুলের মতো ঘুমিয়ে আছে। তার বুকটা বারবার উঠানামা করছে। ছেলের দিকে তাকিয়ে বারবারই ভাবছিলাম এই ছোট্ট মুখটার জন্য হয়তোবা আমাকে এখন বেঁচে থাকতে হবে। কিন্তু তখন আমার বুকের ভিতরে একটা ছুরিকে যেন বসিয়ে রেখেছে। আমি যত মাথা থেকে বের করে দিতে চাচ্ছি, ওটা আমার মাথার ভিতরে বারবারই আসতেছে। আমি যখন রাশেদের সন্তান জন্ম দিতে হসপিটালে, তখন সে অন্য নারীকে নিয়ে নতুন সংসার শুরু করেছে। এই সত্যিটা আমি যতই ভুলে থাকার চেষ্টা করতেছি না কেন, বারবারই আমার বুকের ভিতরে এসে ছুরি বসিয়ে দিচ্ছে। আমি যতই ভুলে থাকতে চাচ্ছি না কেন, বারবারই ওটা আমার মাথার উপরে ঘুরতেছে। পরের দিন সকালে আমরা হসপিটাল থেকে চলে যাই। মা বারবার আদর করছে আর বলতেছে, মাশাআল্লাহ, কত সুন্দর একটা রাজকুমার তোকে দিয়েছে। একদিন দেখিস এই ছেলে তো সব কষ্ট দূর করে দিবে। আমি তখন একটু মুস্কি হাসলাম, তোর পুরো জীবনটাকে পরিবর্তন করে দিবে। তখন মনে মনে ভাবছিলাম, জীবন কি সত্যি এত তাড়াতাড়ি বদলায়? দিনগুলো আস্তে আস্তে কাটতে লাগলো। আমার ছেলের নাম রাখা হলো রিদান। আমার ছোট্ট রিদান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, তখন বুঝলাম সন্তান বড় করা কতটা দায়িত্ব। সে যখন রাত্রে কান্নাকাটি করতো, তাকে নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা হাঁটতাম। মাঝে মাঝে ক্লান্ত হয়ে চোখে পানি চলে আসতো, কিন্তু তার ছোট্ট হাতটা যখন আমার আঙুল ধরে রাখতো, তখন মনে হতো আমি একা না, আমারও কেউ আছে। এইভাবে 6 মাস কেটে গেল। একদিন বিকালে রিধানকে নিয়ে আমি উঠানে খেলছিলাম। পাশের পাশে আন্টি তখন এসে বলল, শুনছো তোমার আগের স্বামীর নাকি অনেক সমস্যা চলছে। আমি তখন বললাম, কি সমস্যা? আন্টি একটু গোপন গলায় বলল, মেয়েটার সাথে নাকি প্রায় ঝগড়া লাগে, মেয়েটা নাকি অনেক রাগী। আন্টিকে আমি কিছুই বললাম না, কারণ একজনের সংসার ভাঙা এটা কোনো খুশির ব্যাপার না। আবারও শুনতে পেলাম রাশেদের নতুন স্ত্রী নাকি তার শাশুড়ির সাথে প্রায় ঝগড়া লাগে। একদিন যে শাশুড়ি বলতো এই মেয়েটার কারণে আমাদের বাসায় সব শান্তি উঠে গিয়েছে, এখন তাদের বাসায় নাকি প্রতিদিনই নাকি ঝগড়া হয়। এগুলা শুনে আমি চুপ করে থাকতাম। ওই জীবনের সঙ্গে আমি আর নিজেকে জড়াতে চাইনি, কারণ আমার পৃথিবী এখন ছোট হয়ে গিয়েছে, আমি আর আমার ছোট্ট ছেলে। আমার মা হঠাৎ করে একদিন রিদানকে কোলে নিয়ে বলল, মা, কোনোদিন যদি রাশে আসে তুই কি তাহলে তাকে ফিরে নিবি? তখন আমি কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিলাম, মা, কিছু দরজা যদি একবার বন্ধ হয়ে যায়, ওটা না খোলাই উচিত। মা তখন দীর্ঘশ্বাস ফেললেন। ওই রাতে অদ্ভুত একটা ঘটনা ঘটলেন। রাত তখন 10:30 বাজে। আমরা সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দরজা কড়া নাড়া শব্দ হলো। বাবা দরজা খুলতেই দেখলাম বাবার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি দূর থেকে দেখে বুঝতে পারছিলাম না কে দাঁড়িয়ে আছে। যখনই ঘরের আলোটা তার মুখের উপরে পড়লো, তার মুখটা দেখে বুকের ভিতরটা ধক করে। এই গল্পের বাকি অংশের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।